হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফাইনাইট ম্যাথস বাই বিক্রম। তো আজকে আমরা চাণক্য ব্যাচ ওপেন করেছি, যার টার্গেট হলো 5,000 শর্ট কোশ্চেন কমপ্লিট করা। মাধ্যমিক 2025 আমাদের টার্গেট। তো ডিসেম্বরের মধ্যে 5,000 কমপ্লিট ট্রাই করব শেষ করা। তোমরা সহযোগিতা করলে আরো তাড়াতাড়ি কমপ্লিট হবে। তো আজকে আমরা কোশ্চেন ডে 1-এ 1 থেকে 30টা কোশ্চেন করাবো আমি। পরপর দেখতে থাকো, যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা শুরু করি আমরা। কি বলেছে? বার্ষিক একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ ও কি বলেছে সরল সুদ কবে সমান হয়? 1 বছর, 2 বছর, 3 বছর না 4 বছর? কি বলতে পারবে এটা? দেখো, এতটা ইজি। কি বলছে? বার্ষিক সুদের হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের হার সমান। একই সুদের হারটা একই আছে। তো কি হয় আমাদের, আমরা যদি ধরো 100 টাকা নিচ্ছি, 100 টাকা, আর এদিকে 100 টাকা নিই, তাহলে এটার যদি চক্রবৃদ্ধি বার করি তাহলে কত হয়? 110 টাকাই হয়। আর যদি সরল সুদ বার করি তাহলে কত টাকা হয়? 110 টাকা। তাহলে উভয় ক্ষেত্রে দেখো, ফার্স্ট ইয়ারে কি হয় আমাদের, এটাও 10 টাকা এটাও 10 টাকা, সুদটা কি হয়? সেম হয়। সেকেন্ড বছরে কত হয়ে যাবে? এটা চক্রবৃদ্ধি যেহেতু, 110 প্লাস কি হয়ে যাবে, 110 ইন্টু কত হবে? 10/100, 10% করে বেড়ে যাচ্ছে। তাহলে দেখো 11 টাকা কত হয়ে গেল? 221 টাকা। কিন্তু এটাতে 10% 10 টাকাই বাড়বে, তাহলে কত যাবে? 120 টাকা। তাহলে দেখো এটা আলাদা হয়ে গেল। তো পরপর আমরা যদি দেখি এভাবে, তাহলে শুধুমাত্র কি ফার্স্ট যে বছরটা থাকে তার ক্ষেত্রে কি হয় আমাদের, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কি হয়ে যায়? সমান হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কত? 1 বছর। ওকে, এতটা ইজি। সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সম্বন্ধে যদি দেয়, তা আমি ইজি থেকে কঠিন সব ধরনের কোশ্চেনই করাবো। অনেক সময় ইজি গুলো অনেক সময় জানা থাকলেও পারা যায় না, আর অনেক সময় কঠিন গুলো মনে হয় অনেক কঠিন মনে হয়। যখন ওটা জেনে যাবে তখন তোমার ইজি মনে হবে। তো এবার দেখো, নেক্সট দেখো কি বলেছে। 5 বছরে আসল ও সুদের অনুপাত 10:3 হলে বার্ষিক শতকরা সুদের হার কত? তাহলে প্রথমে দেখো বছর, এখানে তার মানে টাইম তো দিয়ে দিয়েছে। টাইম কত দিয়েছে? টাইম দিয়ে দিয়েছে 5 বছর। সরল সুদের অনুপাত, তাহলে আসল ও সরল সুদ, তাহলে আসল কত? 10, সরল সুদ কত? 3। তাহলে আমরা পিটা ধরে নেই 10x, যেহেতু অনুপাতটা অরিজিনাল মান না, তার জন্য 10x ধরে নিলাম। আর সরল সুদ মানে কি? আই ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে তাহলে? 3x। এবার কি বার করতে বলছে? সুদের হার, তার মানে আর বার করতে বলেছে। আচ্ছা, আমরা আগের থেকে জানি না ফর্মুলাটা কি হয়? আই ইজ ইকুয়াল টু কি হয়? পি আর টি বাই 100। কিন্তু বাদ বাকি আই বাদে যদি পি বার করতে দেয়, আর বার করতে দেয়, টি বার করতে দেয়, সেক্ষেত্রে মনে রাখতে আমাদের উপরে সবসময় 100 আই হবে। উপরে কত হবে? 100 আই। এখানে উপরে 100 আই, আর নিচে যেটা যেটা বাকি থাকলো সেটা দেখো, পি চলে গেল। তাহলে কে বাকি? আর আর টি হয়ে গেল। আর চলে গেল, তাহলে কি বাকি? পি আর টি। তাহলে এখানে টি চলে গেছে, তাহলে কি বাকি? শুধুমাত্র পি আর আর। বুঝে গেল? তাহলে দেখো আমরা এর থেকে সবগুলো ফর্মুলা বার করে নিতে পারি। তাহলে প্রথমে দেখো এখানে আর বার করবো আমরা, তাই তো? আর বার করতে হচ্ছে সুদের হার। তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে? আর ইজ ইকুয়াল টু মানে কত? উপরে সবসময় 100 আই, আর নিচে কি হয়ে যাবে? পি টি। তাহলে 100 বসলো ইন্টু আই। আই মানে কত বলে দিয়েছে? 3x। তাহলে কত বসাবো? 3x বাই পি। পি মানে কত? 10x ইন্টু টি। টি মানে কত? 5। তাহলে এক্স এক্স কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 2, তাহলে 3 দুগুণ কত হয়ে গেল? 6। তার মানে আর কত? 6। তার মানে আমাদের সুদের হার কত পার্সেন্ট? আমাদের 6%। এতটা ইজি। যদি অসুবিধা হয় রিভাইন্ড করে একবার দেখে নেবে। ওকে, আমি এটা নেক্সট করছি। দেখো, এটা হয়ে গেল আমাদের 2 নম্বর। এবার দেখো 3 নম্বর। এগুলো খুব ইজি ইজি অঙ্কই আছে, আর কিছু কিছু আবার কঠিন মনে হতে পারে তোমাদের। তো ভালো করে দেখো। তো দেখো এবার দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন কি বলেছে। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের, যা এ ও বি 70 ডিগ্রি হলে সিওডির মান কত? তাহলে দেখো, তাহলে সমান দৈর্ঘ্যের যা, তার মানে এটা আমাদের বৃত্ত। তার মধ্যে সমান দৈর্ঘ্যের যা কোনটা? এটা একটা সমান দৈর্ঘ্যের যা, যার নাম কি দিলাম আমি? এ বি সি ডি, তাই তো? এবার দেখো এ ও বি, এটা তো কেন্দ্র। এ ও বি, এটা কত ডিগ্রি বলছে? 70 ডিগ্রি। তাহলে বলছে সি ও ডি কত? কত হবে? দেখো, এটা বিপ্রতীক করে ধারণা হয়ে যাচ্ছে না? এখানে কেন্দ্র থেকে যদি নেই, তাহলে এটা কি বিপ্রতীক করে ধারণা হয়ে যাচ্ছে না? যেহেতু এই দুটো আমাদের কি সমান্তরাল বলে দিয়েছে, আর সমান বলে দিয়েছে, সমান বলে দিয়েছে, তাই না? এই দুটো যে আমাদের কি সমান, তাহলে এটা কি হয়ে যাবে? এটা 70 হলে এর অপোজিটটা কি হয়ে যাবে? 70 ডিগ্রি হয়ে যাবে। কত হয়ে যাবে? 70 ডিগ্রি, যেহেতু বিপ্রতীক করে ধারণা, তাই না? এটা হয়ে গেল। তাহলে দেখো কতটা ইজি, একবারে হয়ে গেল। ছবি এঁকে, এগুলো যেহেতু শর্ট কোশ্চেন, তোমরা ছবি এঁকে ডাইরেক্ট করতে পারো। যদি 2 নম্বরের থাকে তাহলে একটু লিখে করতে হবে। তো নেক্সট দেখো, নেক্সট দেখো বার্ষিক 10% সরল সুদে কত বছরে সুদ আসলের 3/5 অংশ হবে? কি বলেছে? বার্ষিক 10% সরল সুদে,
তার মানে এটা কি আর আর কত দেওয়া 10%। এবার বলছে সুদ আসলের এত অংশ হবে, তাহলে সুদটা কি হবে আসলের, আসল কত এক্স ধরে নিলাম, তাহলে আসল সুদটা কি হবে দেখো সুদটা কি হবে আসলের, এই যে আসল এর এর কত পার্সেন্ট 3/5, তাই না, এর মানে কি হয় গুণ 3/5, আহা আসল এর 3/5, তার মানে কত এক্স এর মানে কি হয় গুণ 3/5, বুঝতে পারলে। সুদটা এই যে সুদটা কি বলেছে আসলের, এই যে আসল এক্স ধরেছি এর কত 3/5 অংশ, তার মানে 3x/5, এটা কি হয়ে গেল আমাদের আই, আর এটা পি, পি মানে কত এক্স। এবার মান বসাবো, কি বার করতে বলছে কত বছর, তার মানে টি বার করতে বলেছে, একটু আগে বললাম কি হয় অন্য কিছু বার করতে হলে উপরে হবে 100 আই বাই কি বেশি থাকলো পি আর আর, তাহলে 100 বসিয়ে দিলাম ইন্টু আই, আই মানে কত আছে আই মানে 3x/5, ও আই মানে হ্যাঁ 3x/5 ঠিক আছে, 3x/5 বাই পি আর, পি মানে কত পি মানে এক্স আর মানে কত 10, এবার এক্স এক্স কেটে যাচ্ছে তাই তো, 5 দিয়ে যদি কাটি তাহলে কত 5 দুগুণ 10 আর শূন্য শূন্য কেটে যাচ্ছে, তাহলে 3 দুগুণ কত হচ্ছে 6 বছর, কত অ্যান্সার হচ্ছে 6 বছর, বোঝা গেল। তারপর নেক্সট দেখো, এগুলো একটু দেখে নেবে, একদম ইজি ইজি অঙ্ক আছে। নেক্সট দেখো, আগে নিজেরা কোশ্চেনটা দেখে নিজেরা করবে, তারপরে আমারটা দেখবে, হ্যাঁ। নেক্সট দেখো, বলছে এটা p/q 5:7 হলে p - q এটা যদি হয় তাহলে এত এর মান কত, দেখো তাহলে আমরা p/q যদি 5:7 দেওয়া থাকে, তাহলে আমরা p সমান সমান কত ধরতে পারি 5x, আর q সমান সমান কত ধরতে পারি 7x, এতটুকু ক্লিয়ার। নেক্সট দেখো p - q 4 বলে দিয়েছে, তাহলে p এর জায়গায় p এর মান বসিয়ে দিই, p - q -4 বলছে, p মানে কত ধরেছি আমরা 5x, তাই তো, মাইনাস q মানে কত ধরেছি 7x -4, তাহলে -2x -4, মাইনাস মাইনাস কেটে গেলে 2 দুগুণ 4, তাহলে x কত আসলো আমাদের 2, x এর ভ্যালু কত 2, তাহলে এখান থেকে আমরা একটা মানটা বার করি, তাহলে p মানে আমাদের 5x ছিল, x মানে 2, তাহলে এটা 10 হয়ে গেল, আর এখানে q মানে দেখো 7x ছিল, 7 × 2 তাহলে কত হয়ে গেল 40, তাহলে p এর আলটিমেট ভ্যালু পেলাম 10, q এর আলটিমেট ভ্যালু পেলাম 40। এবার মান কার বার করতে বলেছে দেখো 3p - 2q, তাই না, তা মান বসিয়ে দিই 3 ইন্টু পি, পি মানে কত আমাদের 10, 10 বসিয়ে দিলাম, -2 ইন্টু কিউ, কিউ মানে কত 14, তাহলে 3 10 কে 30, 14 দুগুণ 28, তাহলে এটা 30 - 28 মানে 2, বোঝা গেল, এতটাই ইজি। প্রথমে এটা অনুপাত দেওয়া থাকলো, সেটাকে আমরা কি ধরে নিলাম এক্স এ ধরে নিলাম, তারপর এখানে মান বসিয়ে এক্স এর ভ্যালু বার করলাম, এক্স এর ভ্যালু এখানে পুট করে দিলাম, তাহলে এর পি এর অরিজিনাল ভ্যালু পেয়ে গেলাম, কিউ এর অরিজিনাল ভ্যালু পেয়ে গেলাম, এটা বসিয়ে দিলাম, ব্যাস কমপ্লিট, বোঝা গেল। এগুলো শর্ট কোশ্চেন, মোটামুটি 30 সেকেন্ড থেকে 1 মিনিট 2 মিনিটের মধ্যে করে নিতে হবে, হ্যাঁ। তবে নেক্সট দেখো, আরে ভাই, এবার নেক্সট দেখো কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের সমান্তরাল জ্যা কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত, ও কেন্দ্রীয় একটা বৃত্ত এখানে আমি ফার্স্টে ও কেন্দ্রীয় বৃত্ত আঁকলাম। এবার কি বলেছে, বৃত্তের সমান্তরাল জ্যা কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত, সমান্তরাল জ্যা মানে এটা সমান্তরাল এটা সমান্তরাল জ্যা, ক্লিয়ার। এবার বলছে এবি 10 সেমি আর সিডি 24 সেমি, তাহলে এবি কত সেমি বলেছে, এবি বলেছে 10 সেমি, আর সিডি কত বলেছে, সিডি বলেছে 24 সেমি, ক্লিয়ার। এবার কি বলছে এবি ও সিডি জ্যা দুটির মধ্যে দূরত্ব, এই দূরত্বটা কত বলে দিয়েছে, এই দূরত্বটা বলে দিয়েছে আমাদের 17, এটা পুরোটা বলেছে 70, তাহলে বলছে ব্যাসার্ধ নির্ণয় করতে, তাহলে ব্যাসার্ধ মানে কি দেখো, ব্যাসার্ধ মানে আমাদের বার করতে বলেছে এটা, এটা আর এটা। এইবার দেখো ভালো করে দেখো, এখানে দুটো ত্রিভুজ হচ্ছে তাই না, দেখো একটা ত্রিভুজ কোনটা হচ্ছে, একটা ত্রিভুজ হচ্ছে এটা, তাই তো, আরেকটা ত্রিভুজ কোনটা হচ্ছে, আরেকটা ত্রিভুজ হচ্ছে আমাদের এটা, দুটোর ক্ষেত্রেই এই দেখো এই দাগটা কিন্তু সমান, দুটোর ক্ষেত্রেই এটা কি দুটো ত্রিভুজেরই অতিভুজ, দেখো অতিভুজটা সমান এই দুটো, কেন, কারণ এটা বৃত্তের ব্যাসার্ধ না, এটা বৃত্তের কি ব্যাসার্ধ, তাহলে আমরা উপরের ত্রিভুজটার ক্ষেত্রে অতিভুজ যেটা হবে নিচের ত্রিভুজটার অতিভুজ সেম হবে, তাহলে আমরা কি করে দেবো দুটোর অতিভুজ সেম করে দেবো, তাহলে এটার অতিভুজ দেখো, এটা যদি গোটাটা 10 হয় তাহলে এটা এতটুকু কত হবে 5, এটা যদি 17 বলে দিয়েছি, এটা 24 তাহলে এটা কত 12, আর এটা 17 তাহলে এটা আমরা ধরে নিই এক্স, তাহলে উপরটা কত হবে 17 - এক্স, তাই না, গোড়াটা 17, তাহলে এতটুকু আমি এক্স ধরলাম, তাহলে এতটুকু হয়ে গেল 17 - এক্স, তাহলে এই ত্রিভুজটাকে তো অতিভুজ স্কয়ার সমান কি হবে লম্ব স্কয়ার মানে 17 - এক্স স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে 5 স্কয়ার ইকুয়াল টু, যেহেতু ইকুয়াল টু এটার সাথে এটা ইকুয়াল, তাহলে এটার ক্ষেত্রে কি হবে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার কত এক্স স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে 12 স্কয়ার, ক্লিয়ার, বুঝে গেল, না বুঝতে পারলে আরেকবার দেখে নেবে বুঝে যাবে।
তাহলে এটা আমরা হোল স্কোয়ারের ফর্মুলা দিই, তাহলে হোল স্কোয়ার মানে 17 কত হয় 289, তাই তো মাইনাস 2ab, এ মানে 17, বি মানে এক্স প্লাস এক্স স্কোয়ার, 5 স্কোয়ার 25 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার 144, এক্স স্কোয়ার কেটে গেল, তাই তো। এখান থেকে দেখো যোগ বিয়োগ যদি করি তাহলে 17 দুগুণ কত হবে মাইনাস, মাইনাস না মাইনাস কত হবে 34x, আর ওপাশে চলে গেলে 144 মাইনাস 25 মাইনাস 289, তাহলে 25 এদিকে বললে 5 70 300 200 170 17 দুগুণ 34, তার মানে এটা দেখো কত হচ্ছে 34x ইকুয়াল টু এখানে মাইনাস 170 হচ্ছে, তাই না। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x ইকুয়াল টু কত হবে 170 বাই 34, তাহলে 34 কত দিয়ে যাচ্ছে 5, 5 34 170, তাহলে x ইকুয়াল টু কত আসলো আমাদের 5, x ইকুয়াল টু 5, এটা কি অর্থ এটাই মান না, আমাদের কি বার করতে বলছে ব্যাসার্ধ, তাহলে আমাদের ব্যাসার্ধটা কি অতিভুজ ছিল না, তাহলে অতিভুজ মানে কি জানি আমরা, তার মানে এটা আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম কত, এটা এটা পেয়ে গেলাম 5, কত পেয়ে গেলাম এটা আমরা, এটা পেয়ে গেছি কিন্তু আমরা 5, তাই না, এটা x ধরেছিলাম। এইবার তাহলে দেখো, তাহলে আমরা এটা যদি বার করি তাহলে কি হবে, অতিভুজ স্কয়ার সমান কি, অতিভুজ স্কয়ার সমান কি, অতিভুজ স্কয়ার সমান সমান কি হবে, লম্ব স্কয়ার প্লাস কি হয়ে যাবে ভূমি স্কয়ার, তাই তো। তাহলে অতি লম্ব মানে কত 5, আর ভূমি মানে কত 12 স্কয়ার, তাহলে এদিকে 25 প্লাস 12 মানে 144, তাহলে প্লাস করলে 169, এটা স্কয়ার ছিল, অতিভুজ তার কি ছিল স্কয়ার, এখানে অতিভুজ তার মানে তার কি ছিল স্কয়ার, এর পাশে আসলে কি হয়ে যাবে এটা √169 ইজ ইকুয়াল টু কত 13, তাই না। তাহলে কত আসলো, এটা ভ্যালু আসলো 13, তার মানে এটা কত 13, তাহলে এটাই বৃত্তের ব্যাসার্ধ ছিল, তার মানে বৃত্তের ব্যাসার্ধ কত আসলো আমাদের 13, বুঝা গেল, দেখো ভালো করে, এটা একটু আঁকাটা ঠিকঠাক করে বুঝলে হয়ে গেল, তারপরে পিথাগোরাসের ল লাগিয়ে দিলে হয়ে গেল, এখানে ব্যাসার্ধটা দুটো সেম ছিল, তাই না, এটা হয়ে গেল। নেক্সট দেখো এবার, একটি ঘনকের আয়তন বলছে 512 ঘনসেমি হলে ওই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত, একটি ঘনকের আয়তন কত বলে দাও, আয়তনের ফর্মুলা কি জানি, এ কিউব সমান সমান কত 512, তাহলে এ কিউব ইকুয়াল টু 512 মানে কার কিউব, 8 এর কিউব, তাই না, 18 64 4, হ্যাঁ, তাহলে এইটি হয়ে গেল, তাহলে এ সমান সমান কত হয়ে গেল আমাদের 8, তাই তো। এবার বলছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, দেখো এটা তো ঘনক, সব বাহুগুলো কি হয় সমান হয়, এই ঘনকে একটা তল বলো তো কত হবে, একটা তল কি, একটা যদি এ হয় প্রত্যেকটা এ, তার মানে এ স্কোয়ার, কয়টা তল আছে 6টা, তাহলে 6a², সমগ্র তলের ক্ষেত্রফল কি হয় 6a², তাহলে 6 a² মানে কার 8a², তার মানে 6 ইন্টু 64, 64, তাহলে 4 6 24, 4 6 24-এর 4 হাতে 2, 6 6 36 হাতে 38, তাহলে এত বর্গ সেমি, বর্গ সেমি, বোঝা গেল। তাহলে এইখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এই যে এটা মান বার করে নিলাম আয়তন থেকে, তারপর এটা কি করলাম ডাইরেক্ট এখানে বসিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। নেক্সট দেখো, এক বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 10% হারে আর কি, কত বছরে 1000 টাকার সুদ সমূল চক্রবৃদ্ধিটা কত হয়ে যাবে 1000, এটা তো ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দিই, আমাদের সবার ফার্স্টে দেখো এ মানে কত সমূল চক্রবৃদ্ধি, তাহলে 133 100, তারপরে আই মানে কত, ও পি, পি বলেছে, পি তো বার পি বলছে 100,000,000, তারপরে আর, আর কত বলেছে 10, তাহলে মান বসিয়ে দিই, এ ইজ ইকুয়াল টু কি জানি আমরা পি ইন্টু 1 + r/100 তার পাওয়ারে n, তাহলে এ মানে কত 133,100 ইজ ইকুয়াল টু পি মানে কত 100,000,000 ইন্টু 1 + r মানে 10/100 তার পাওয়ারে n, n এর মান তো জানি না, এখানে শূন্য শূন্য কেটে দিলাম, এখানে দুটো শূন্য কাটা গেল, তাহলে 1331 বাই কি থাকলো 1000 ইজ ইকুয়াল টু, এটা যদি যোগ করি তাহলে কত হবে 10 অক্ষ 10 11, 11/10 তার পাওয়ার n, দেখো ভালো করে দেখো এটা কার বলো তো 11-এর পাওয়ার কিউব, আর এটা 10-এর পাওয়ার কিউব, তাহলে এটা কি এরকম লেখা যায়, আর এটা 11/10 তার পাওয়ারে কত n, তাহলে এর তুলনা যদি করে দিই তাহলে এখান থেকে আমরা ভ্যালু কি পাবো, n ইজ ইকুয়াল টু দেখো 3, তার মানে কয় বছর 3 বছর, 11-এর কিউব 100 1331 হয়, আর এটা 10-এর কিউব এত হয়, তাই এটাকে কিউব হিসাবে লিখে দিলাম, তাহলে দুটো যদি তুলনা করি তাহলে n ইজ ইকুয়াল টু কত আসলো আমাদের 3, তার মানে কত বছরে 3 বছরে, বোঝা গেল, এতটাই ইজি অঙ্ক, বাপরে। এবার নেক্সট দেখো, তারপর
বলছে 4x² প্লাস 6kx প্লাস 9 ইজ টু 0 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় যদি সমান হয় তাহলে কে এর মান কত? বীজদ্বয় কখন সমান হয় মনে আছে? বীজদ্বয় কখন সমান হয়? যখন আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac ইজ টু কত হয়? 0, তখন বীজদ্বয় কে সমান। এই বি স্কোয়ার 4 আর এর সাথে কি এই যে ax² প্লাস bx প্লাস c ইজ টু 0। তাহলে এখান থেকে আমরা দেখি, দেখো a মানে কি হচ্ছে 4, b মানে কি 6k, সি মানে কত 9। তাহলে আমরা লিখে নিই। তাহলে এ মানে আমাদের কত হলো 4, বি মানে কত 6k, সি মানে কত 9। তাহলে এবার মান বসাবো, মান কোথায় বসাবো এটাতে? তাহলে বি² মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। বি² মানে কার স্কয়ার? 6k, মানে 36k² মাইনাস 4 এ মানে কত 4, সি মানে কত 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে 36k² এটা মাইনাস অভ্যাস গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 4 ইন্টু 4 ইন্টু 9 আছে। তাহলে k² ইজ ইকুয়াল টু কত? 4 ইন্টু 4 ইন্টু 9 আর নিচে 36। তাহলে 4 নং এতে 36, 4 4 কেটে গেল। তাহলে k² ইজ ইকুয়াল টু কত হলো 4। তার মানে k ইজ ইকুয়াল টু কত হবে? প্লাস মাইনাস 2। তাহলে কত হবে? প্লাস মাইনাস 2। যেহেতু k ইজ ইকুয়াল টু √4 হয়, তাহলে প্লাস মাইনাস 2। তাহলে k এর মান কত হবে? প্লাস মাইনাস 2 এর জন্য আমাদের দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় কি হয়ে যাবে? সমান। বোঝা গেল? k এর মান তাহলে কত হবে? প্লাস মাইনাস। যদি অসুবিধা হয় একবার রিভাইন্ড করে দেখে নেবে, হ্যাঁ, তাহলেই বুঝতে পারবে। মানে বিশাল বড় ভিডিও হয়ে যাবে, তো এর জন্য বেশি বড় করতে যাচ্ছি না। নেক্সট দেখো, এটা বলছে চক্রবৃদ্ধি সুদের, এটা নিজেরা করবে, এটা স্ক্রিনশট নিয়ে নাও, বাদ দিয়ে এটা নিজে করে আমাকে অ্যান্সারটা হোমওয়ার্কে করবে। নেক্সট দেখো কি বলেছে, সুলতা একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে যার অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম যার অতিভুজের দৈর্ঘ্য কত বলেছে? 13 সেমি, ঠিক আছে। আর বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর কত? 7 সেমি। আচ্ছা, অন্তর 7 সেমি, তার মানে এটা এক্স হলে এটা কত হবে? এক্স প্লাস 7। দেখো তাহলে বাহু দুটির অন্তর কত হচ্ছে? দেখো এক্স প্লাস 7 তো বড়, মাইনাস এক্স কত হচ্ছে? 7 হচ্ছে না? তাহলে কি বাহু দুটো, এটা একটা বাহু এটা একটা বাহু, তাহলে বাহু দুটোর অন্তর কত আসলে 7। যদি এরকম দেওয়া থাকে তার মানে একটা এক্স ধরবো আর একটা কত হবে আমাদের? এক্স প্লাস 7। এ বলছে অপর দুটি বাহু নির্ণয় করো। তাহলে এটা পিথাগোরাসের উপপাদ্য কি হবে? অতিভুজ স্কয়ার, অতি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি হয়ে যায়? ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ মানে কত? 13x², লম্ব মানে এক্স প্লাস 7 তার স্কোয়ার, প্লাস ভূমি মানে x²। তাহলে 13169 ইজ ইকুয়াল টু, এটা যে ফর্মুলা দিয়ে দিই x² প্লাস 14x প্লাস 49 প্লাস এটা হয়ে যাবে কত? x²। আর রেট পয়সা এক্স কেটে যাবে না। তাহলে এটা হলো x², এদিকে আসলে 2x² হয়ে যাবে, আর এপাশে আসলে মাইনাস প্লাস হয়ে যাবে 14x, আর এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 169 থেকে যদি হয় তাহলে 49 চলে যায়, তাহলে এটা হয়ে যাবে, বুঝতে পারছো তো? ওই পাশে নিয়ে নিলাম, হ্যাঁ। কি আর বলি, 0 ইজ ইকুয়াল টু, দেখো 2x² যোগ করে দিলাম প্লাস 14x প্লাস 49, এটা মাইনাস 169। মাথা ঘুরিয়ে যাবে, তখন বলবো যে স্যার কি যে করাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। এবার ডবলটি লিখি, তাহলে 2x² প্লাস 14x মাইনাস 120 ইজ ইকুয়াল টু 0 হলো। এখান থেকে 2 কেটে যাচ্ছে, তাহলে কি থাকবে? এখানে লিখি, হ্যাঁ। তাহলে কি থাকবে? x² প্লাস 7x মাইনাস 2 চলে গেল, তাহলে 60 ইজ ইকুয়াল টু 0। এবার তাহলে 5 বারং 60, তাহলে x² প্লাস 12x মাইনাস 5x মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স কমন যাচ্ছে, এক্স প্লাস 12, আর মাইনাস 5 কমন যাচ্ছে, এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 12 হচ্ছে একটা, আর এটা কি হচ্ছে? এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 0, তাই তো? এবার দেখো দুটোর ক্ষেত্রে কি আসলে? এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু যদি 0 নেই, তাহলে কত? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 12, যেটা কোনোদিনও সম্ভব না। একটা দৈর্ঘ্য কোনোদিন মাইনাস হয় হতে পারে না। তাহলে এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 5, তার মানে এটাই হবে অ্যান্সার। তাহলে এক্স এর বাহু, এক্স এর মান কত আসলো? 5, তার মানে এটা আমাদের 5, আর এটা 5 প্লাস 7, তার মানে কত? 12। তার মানে এটা হল 12 একটা, আর এটা কত? 5, এটাই হবে অ্যান্সার। ওকে, তার মানে বাহু দুটোর দূরত্ব কত? দূরত্ব না, দৈর্ঘ্য কত হবে? একটা 5 সেমি হবে আর একটা 12 সেমি হবে। বোঝা গেল? নেক্সট দেখো, এটা হয়ে গেল একটা। এবার নেক্সট দেখো, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের
বার্ষিক আর 10% হলে দ্বিতীয় বছরে কোনো মূলধন চক্রবৃদ্ধি, এটা তো প্রথমেই একবার বললাম তাই না? যদি আমি এক্স টাকা ধরে নিই বা 100 টাকা ধরে নিই, দেখো 100 টাকা ধরে নিই দুটোর ক্ষেত্রে, তাহলে এটার ক্ষেত্রে প্রথম বছরে 10% কত হবে? 110 হবে। এটার তো সেমই হয়, ফার্স্ট বছরে 110। দ্বিতীয় বছরে মূলধনের সরল অনুপাত কত বলেছে? দ্বিতীয় বছর এটা কত হয়ে যাবে? 110 প্লাস কত হয়ে যাবে? 110 ইন্টু 10/100, তাই তো? 110 টাকার 10% পাবো আবার, 0,000,000, তাহলে কত হবে? 121 টাকা। আর এখানে 110 টাকার তো সরল সুদের ক্ষেত্রে 10, এইটা হলো চক্রবৃদ্ধি আর এটা সরল। এটার ক্ষেত্রে 110, তাহলে এটা কত হয়ে যাবে? 120, তাই তো? তাহলে দেখো, তাহলে দুজনের দেখো মূলধন, মূলধন, হ্যাঁ, তাহলে এবার দেখো, তাহলে 100 টাকা কত টাকা হলো? 21 টাকা, এটা কত? 20 টাকা। তাহলে 2 বছরে 21 টাকা আর এটা কত? 20। তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে? সরল সুদ আগে বলেছে তাই না? সরল সুদ আমাদের নিচেরটা, এটার থেকে আমাদের আসল কত ছিল? 100 মাইনাস করে দিল, তাহলে এটা সুদ কত? 21 টাকা বেরিয়েছে, এটা সুদ 20 টাকা। সুতরাং সরল সুদ ইস টু চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ 20 টাকা, চক্রবৃদ্ধি 21 টাকা। সেকেন্ড বছরের অনুপাত, তাই না? সেকেন্ড বছর তাহলে আমাদের অনুপাত কত সুদের? একটা 20 আর একটা 21, তাহলে 20:21, ইজি। এবার নেক্সট দেখো, এগুলো একটু ভেবে ভেবে করলেই হবে। যাদের বেসিক জিনিসগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবে তারা